আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে যান চলাচল বন্ধ, পুলিশ ও সেনা মোতায়েন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা, উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির তৃতীয় দফা বৈঠক, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে আলোচনা। সাগর রুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্কফোর্স। প্রতিবেদন জমা দিতে 6 মাস সময় বাড়ালেন হাইকোর্ট। শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা। বুধবার বৈঠক বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। এবং সিলেট টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরেছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের 112 রানের লিড। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী স্টার এগ রোল উৎসবের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী তেজগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী সৈয়দ অদিত, সরাসরি যাচ্ছি তার কাছে। অদিত, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা জানলাম যে রাজধানীর তেজগাঁওয়ে কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা যে বিক্ষোভ করছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ সাইদুর। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। দুপুর 3টার দিকে তেজগাঁও তিব্বত মোড়ের সামনে এই অবরোধ শুরু হয়। এদিকে সড়ক অবরোধের পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে, তবে তারা এখনো সড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন। অদিত, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সর্বশেষ পরিস্থিতির নজর রাখুন, পরে নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ হবে। কাতারে আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, মানবাধিকার প্রতি অবজ্ঞা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। বলেছেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ কেবল যে কোনো একটি অঞ্চলের নয়, এটি বিশ্ব মানবতার জন্য ভাবনার বিষয়। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী পারস্য উপসাগর পারের দেশ কাতার। আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদের মজুদের দিক থেকে অনেক দেশের চেয়েই এগিয়ে। কাতারে অনুষ্ঠিত আর্থানা সম্মেলন 2025-এ যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলনের ফাঁকে কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন কালিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গেও বৈঠক হয়েছে। কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনুস। প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশে চলমান যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলেন তিনি।
অধ্যাপক ইউনুস বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যে কোনো উন্নয়নের পথে বড় হুমকি। ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়। প্রধান উপদেষ্টা বলেন, সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব করে এবং অর্থনীতি করে ধ্বংস। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলেছেন প্রেস সচিব। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আপনার শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৩য় দফা বৈঠক চলছে এবং সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। না করার পক্ষে মতামত দিয়েছে, তারপরে সেটা আলাপ আলোচনা করে দেখা যাবে। এই জাতীয় আরো অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, এগুলো বিস্তারিত এখানে বলার আমার মনে হয় যথেষ্ট সময় নাই। তাহলে বিচার বিভাগ নিয়ে আলোচনা হলো, প্রশাসন নিয়ে আলোচনা হলো, দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হলো, তার আগে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো এবং তার আগে দুপুরের আগে আপনাদের সাথে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি। আজকের ৩য় দিনের মতো আমাদের আলোচনা শেষ করেছি। আমি মনে করি আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। এরপরে যদি কোনো বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার প্রয়োজন হয়, অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে আমরা সময় নির্ধারণ করে তখন করা যাবে। তবে আমরা মনে করি আজকে সংস্কার কমিশন মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা এখানেই শেষ। ধন্যবাদ। যেসব বিষয়ে আপনারা মতানৈক্য প্রকাশ করেছেন, এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন, কমিশন কি বলেছে আপনাদের এই বিষয়ে? এটা কোনো প্রশ্ন হলো, যেগুলো মতানৈক্য করেছে সেটা মতানৈক্য, আর যেগুলো আমরা একমত হয়েছি অথবা আংশিক একমত হয়েছি অথবা কাছাকাছি আসতে পেরেছি, সেগুলোর প্রায় সব লিখিত তালিকা আপনাদের আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দিয়েছি। লিখিতগুলো দিয়েছি, ওখানে দেখবেন। আমরা ডিসকাশনের জন্য উই আর ওপেন। আমরা সংস্কারের জন্য, বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও 1.5 বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা যে প্রণয়ন করেছি, তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয়, ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি, আমরা আলাপ করব। প্রিয় দর্শক, এতক্ষণ বিএনপির প্রেস ব্রিফিংয়ে আমরা সরাসরি ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে, তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর বিভাগের 3 জেলায় বিএনপির 31 দফা নিয়ে বিএনপির কর্মশালায় তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে 31 দফা বাস্তবায়ন করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। দেখুন রাহুল রায় রিপোর্টটি। রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফার যৌক্তিকতা বোঝানোর পাশাপাশি তা সবার কাছে পৌঁছে দিতে সারা দেশে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে 31 দফার কর্মশালায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়,
তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে এখনো অনেক কাজ বাকি। টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। তারেক রহমান বলেছেন, 31 দফাই শেষ কথা নয়, দেশের কল্যাণের জন্য আরো ভালো প্রস্তাব দিলে তাও গ্রহণ করা হবে। রাহুল রায়, চ্যানেল আই। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া সহ বেশ কিছু কার্যক্রম শুরু করেছে দুদক। দুর্নীতি মামলায় পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করেছে সংস্থাটি। দুদক কমিশনার জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলায় চার্জশিট দাখিলের পর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের আদেশে আসামিদের দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন ছিল দুদক কমিশনারের কাছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব। যদি প্রয়োজন পড়ে ডেডলাইন জারি করা হবে। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক কমিশনার বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায়, তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে রিকুইজিশন পাঠাই, MLAR বলে, বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে বিদেশে, এন্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। সেটা কি স্যার শুরু করেছেন আপনারা অলরেডি? সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া IFIC ব্যাংক থেকে ঋণের নামে টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশের সাবেক আইজি, এলিট ফোর্স র্যাবের সাবেক ডিজি, বিতর্কিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ঢাকায় ন্যাশনাল সেন্টার ব্যুরো NCBর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নোটিশ জারি করে ইন্টারপোল। NCBর আবেদনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ 11 জনের ব্যাপারে রেড নোটিশ দেওয়ার বিষয়ে আইনি পর্যালোচনা করে দেখছে ইন্টারপোল। ঢাকায় NCBর কর্মকর্তারা বলছেন, আইনি পর্যালোচনা শেষে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হতে পারে। সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার অনেক নথিপত্র গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছেন সংশ্লিষ্ট টাস্কফোর্স তদন্ত কমিটি। তবে তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন পরাগ আজিম। সাগররুনি হত্যা মামলার তদন্তে গত 30 সেপ্টেম্বর বিভিন্ন এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। টাস্কফোর্স গঠন হওয়ার পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষ থেকে আরও 9 মাস সময় চাওয়া হয়। আদালত 6 মাস মঞ্জুর করে 22 অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ আদালতকে এটি আশ্বস্ত করেছেন যে তদন্ত চলছে, তদন্তের প্রগ্রেস আছে, বেশ কিছু কাজ করা হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন জায়গায় DNA টেস্টের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এগুলো আসার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনিও আদালতে উপস্থিত ছিলেন। আমরা আশা করব এই সময়ের মধ্যে
কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। তদন্তে কেন এত দেরি হচ্ছে তা টাস্কফোর্স ও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট। যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। তদন্তের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নৌশের রোমান। পার্টেন্সের পর কিছুটা আশাবাদী হয়েছিলাম, আমরা আশা করেছিলাম যে কিছু একটা হবে। তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া যে অজুহাত, ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা খুবই হতাশ করা। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীতে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কলেজ ও সিটি কলেজে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ এড়াতে ঢাকা সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করা হয়। বুধবার বৈঠকে বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মিথিলা নাজরীন। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা একটি দলের হামলার জের ধরে মঙ্গলবার বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের শুরু। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় সিটি কলেজের সাইনবোর্ড। কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। আহত হন সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের দিকে ফিরিয়ে নেয়। এর কিছুক্ষণ পর মাঠে নামেন সিটি কলেজ শিক্ষার্থীরা। সে সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এরপর লাঠিসোঁটা সহ ঢাকা কলেজের দিকে এগোতে থাকেন সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর 2টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস এবং ল্যাব শেষ করে আবারও মাঠে নামেন। ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের পরও দফায় দফায় চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে হরি, ভদ্রা ও আপার ভদ্রা নদী খনন করবে সেনাবাহিনী। ভবদহ এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, বর্ষায় জলবদ্ধতায় ভোগান্তি কমাতে সরকার কাজ শুরু করেছে। সবার সমন্বিত প্রচেষ্টায় এই অঞ্চলের অনাবাদি জমি কমে আসবে বলেও আশাবাদ জানান পরিবেশ উপদেষ্টা। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। তো আশা করি আমাদের সময়ে আমরা ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারব। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে ইটালির রোমে সমাহিত করা হবে। রোমের 4টি প্রধান প্যাপেল ব্যাসিলিকার একটি সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় হবে তার চিরশয়ান। 1 শতাব্দীর মধ্যে পোপ ফ্রান্সিসই প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তার মৃত্যুতে 9 দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান।
সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় যেন তাদের প্রয়াত ধর্মগুরুকে শেষবারের মতো দেখতে পারেন, সেদিন জন্য 9 দিন মরদেহ ভ্যাটিকানে শায়িত থাকবে। ভ্যাটিকান থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে থাকবে না আগের মতো আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠান। পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে সাধারণ কাঠের কফিনে। 2013 সালে ষোড়শ বেনেডিক্টের ইস্তফার পর পোপের দায়িত্ব নিয়েছিলেন ফ্রান্সিস। সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। জীবদ্দশায় ভ্যাটিকানের পদাধিকারীদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন মৃত্যুর পরে তাকে সমাহিত করার জন্য যেন রাজকীয় আয়োজন করা না হয়। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। অনুষ্ঠিত হল হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী বার্ষিক আয়োজন ইস্টার এগ রোল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাঁশি বাজিয়ে আয়োজনের উদ্বোধন করেন। এদিন হোয়াইট হাউসে হাজারো লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে ট্রাম্পের নাতি নাতনিও উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতাকারী হিসেবে যুক্ত হয় মেটা, ইউটিউব ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জে যমুনা চরে এখন ফসলের সমারোহ। নদী ভাঙন কবলিত কৃষকদের স্বস্তির পরশ দিচ্ছে সব ফসল। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফসলের কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে কৃষি বিভাগ। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শতবর্ষী জলকদর সংযোগ খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কর্মসূচিতে চাম্বল বাজারে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করার প্রতিবাদ জানান বক্তারা। চাম্বল বাজারে প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে এলাকাবাসী বলেন, ময়লা আবর্জনায় খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে পানির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পানি প্রবাহ স্বাভাবিক করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক এবং পলিথিন দূষণ রোধ এবং সুন্দরবন সুরক্ষায় গণশুনানি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। ইউথ ফোরাম সভাপতি কলি আক্তারের সভাপতিত্বে গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধান সাগর ফরেস্ট স্টেশন অফিসার বিপুলেশ্বর দেবনাথ, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানি হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম সহ ইউথ ফোরামের সদস্যরা। আমাদের শক্তি আমাদের পৃথিবী স্লোগানে বাগেরহাটে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে। দিবসকে ঘিরে মংলার চিলা বাজারে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটার কিপার। কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়। সেই সাথে পরিচ্ছন্ন এবং সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং সুন্দর বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানান বক্তারা। মেহেরপুরে জলবায়ু সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সচেতনতামূলক র্যালি হয়েছে। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশ জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় এই র্যালি হয়। কর্মসূচিতে জলবায়ু সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025-এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়া হয়। জেলা ক্যাব সভাপতি রফিকুল আলমের নেতৃত্বে র্যালিতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শব্দদূষণ রোধে শেরপুর সড়কে চলাচলকারী পরিবহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে
অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহায়তায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সে সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 লঙ্ঘনের দায়ে 5টি ট্রাক ও বাস চালক সহ 6,000 টাকা জরিমানা এবং 9টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসে যে ডিএসই এর সূচক 9 পয়েন্ট বেড়ে 5,205 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 395টি কোম্পানির। 540 কোটি 16 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি 98 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সামুদ্রিক শৈবাল খাতে বেসরকারি বিনিয়োগকারীদের আসার আহ্বান জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হুসাইন বলেছেন, শৈবাল চাষে উৎপাদন বাড়াতে পারলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। রাজধানী গুলশানে বিশ্ব শ্রম সংস্থার আয়োজনে বাংলাদেশে সামুদ্রিক শৈবাল খাতের অগ্রগতি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, 2033 সালে সামুদ্রিক শৈবালের বাজার 18 থেকে 24 বিলিয়ন ডলারে পৌঁছাবে। আলোচকরা আরও বলেন, এই খাতের উন্নয়নে সরকারি নীতি সহায়তা এবং চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজন সব সংস্থার মধ্যে সমন্বয়। এবারে খেলার খবর। রাজধানী তেজগাঁও তিব্বত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে যান চলাচল বন্ধ, পুলিশ ও সেনা মোতায়েন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা, উন্নয়নের পথে হুমকি বললেন প্রধান উপদেষ্টা। কাতারে আর্থনা সম্মেলনে ফিলিস্তিনের দুর্ভোগ নিয়ে উদ্বেগ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি তৃতীয় দফা বৈঠক, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে আলোচনা। সাগরুনি হত্যা মামলার অনেক নথি গায়েব, জানালো তদন্ত সংশ্লিষ্ট টাস্কফোর্স। প্রতিবেদন জমা দিতে 6 মাস সময় বাড়ালেন হাইকোর্ট। শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা। বুধবার বৈঠকে বসছেন সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। এবং সিলেট টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে ছন্দে ফিরেছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর অপরাজিত হাফ সেঞ্চুরিতে টাইগারদের 112 রানের লিড। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।